জলটা ভরতে ভুলে গেছি, শরীরটা আর চলছে না গো, একটু ভরে নাও না প্লিজ। বিছানায় পিঠটা ঠেকিয়েই চোখ দুটো বুজে এসেছিল মৌমিতার। সারা দিনের খাটুনির পর কোমরটা যেন ছিঁড়ে যাচ্ছে। 3 বছরের টুকাইকে সামলে রান্না বান্না বাসন মাজা শেষ করে এই সবে একটু শুয়েছে। সুজয় সবে ঘরে ঢুকে মোবাইলটা চার্জে বসাচ্ছিল। মৌমিতার কথা শুনেই মুখটা কুঁচকে গেল তার। সারাদিন করোটা কি বলতো? একটা জলের বোতল ভরতেও ভুলে যাও। মৌমিতার মাথাটা চট করে গরম হয়ে গেল। তড়াক করে উঠে বসে বলল, দেখতে পাও না সারাদিন কি কি করি? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব একা হাতে টানছি, আর দিনের শেষে শুনতে হচ্ছে সারাদিন কি করি। সুজয় বেশ তাচ্ছিল্যের সুরেই বলল, আহা, এমন কিছু আহামরি কাজ নয় যে অত ঢাক পেটাতে হবে। ওটুকু কাজ যে কেউ করতে পারে। তাই খুব সহজ মনে হয়। ঠিক আছে, বেশি নয়, মাত্র 10টা দিন তুমি এই এমন কিছু নয় কাজগুলো করে দেখাও তো। মৌমিতার চ্যালেঞ্জ ছুড়ে দিল। সুজয়ও ছাড়ার পাত্র নয়। গলার স্বর চড়িয়ে বলল, বেশ, তাহলে তুমিও বাইরের খাটুনি খেতে সংসারের খরচটা চালাও, দেখি কেমন পারো। বেশ, কাল থেকেই তাই হোক। সুজয় আর কথা না বাড়িয়ে পাশ ফিরে শুয়ে পড়ল, কিন্তু মৌমিতার চোখে তখন ঘুম উধাও। সে আলমারি থেকে একটা ডায়েরি আর পেন বের করে খাটের এক কোণে বসল। খসখস করে লিখতে শুরু করলো কাল সকাল থেকে সুজয়কে কি কি করতে হবে। সকালে উঠে নিজের জুস, কফি আর আগের রাতের ভেজানো চিয়া সিডের জল নিজে তৈরি করে খাওয়া। টুকাই ঘুম থেকে উঠলে ওকে আদর করে টয়লেট করানো, মুখ ধোয়ানো, ওর ব্রেকফাস্টে দুধ কর্নফ্লেক্স রেডি করা, ফোন ছাড়া ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ানো, চাইলে টিভি দেওয়া যেতে পারে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা গোছানো, আমার জন্য 1 কাপ দুধ চা করা, টুকাইয়ের জন্য আলাদা খিচুড়ি আর বাকিদের জন্য 5 পদে রান্না করা, নিজের জন্য আলাদা ভাত, রান্নার পর টেবিল গোছানো, বাসন ধুয়ে গ্যাস পরিষ্কার করা। এর মাঝেই টুকাইকে ডিম সেদ্ধ আর মাছ ভাজা খাওয়ানো, বাথরুমে গিয়ে জামা কাপড় কেচে ছেলেকে স্নান করিয়ে নিজে স্নান করা, সবাইকে খেতে দেওয়া, নিজে খাওয়া, আবার বাসন ধুয়ে টেবিল মোছা। রাতেরটা পরে বলে দেব। পুরো তালিকাটা লিখে পাতাটা ছিঁড়ে নিল মৌমিতা। তারপর সেটা সুজয়ের বালিশের নিচে গুঁজে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ল। পরদিন রবিবার সকালের মিষ্টি রোদে সুজয়ের চোখ খুলল। কাল রাতের কথা কাটাকাটি খবরের কাগজের মতোই বাসি হয়ে গেছে তখন। আড়মোড়া ভেঙে অভ্যাসবশত ডাকল, উফ মৌমিতা, কফিটা দাও না গো, মাথাটা ধরেছে। মৌমিতার ঘুম ভেঙেই ছিল। সে উঠে আলমারি থেকে একটা 1000 টাকা বের করলো। তারপর সুজয়ের বালিশের তলা থেকে ডায়েরির পাতাটা টেনে নিয়ে দুটো জিনিস একসাথে সুজয়ের হাতের উপর রাখল। এই নাও, আজকের বাজার আর সংসারের খরচের টাকা, আর এই রইল তোমার আজকের কাজের ফর্দ। আমি চললাম ও ঘরে ঘুমোতে। মৌমিতার গলার স্বরে বিন্দুমাত্র রাগ নেই, এক অদ্ভুত শান্ত জেদ। কথাটুকু বলেই সে পাশের ঘরে চলে গেল ছেলেকে নিয়ে। সুজয় হাতের কাগজটার দিকে তাকালো। কাল রাতের কথাগুলো ঝড়ের মতো মাথায় খেলে গেল। মনে মনে হাসল সুজয়। ভেবেছে আমাকে জব্দ করবে। ঠিক আছে, আমিও বুঝিয়ে দেব, পুরুষ মানুষ ধানের চাষও করতে পারে, আবার পানও সাজতে পারে। এ তো আমার বাঁ হাতের খেল। খাট থেকে নেমে রান্নাঘরে গিয়ে দাঁড়ালো সুজয়। কোনো মতে জুস আর কফি বানিয়ে খেলো। যাক, প্রথম ধাপ পার। ফ্রেশ হয়ে এসে দেখে টুকাই চোখ মুছতে মুছতে উঠছে। সুজয় পকেট থেকে কাগজটা বের করে দেখলো টয়লেট করানো আর মুখ ধোয়ানো। চলো বাবা টুকাই, পিপি করবে চলো।
টুকাইকে কোলে তুলে নিল সে। বাথরুমে নিয়ে গিয়ে মুখ চোখ ধুইয়ে ঘরে এনে বসালো। মনে মনে ভাবল, দূর, মৌমিতা তো জাস্ট তিলকে তাল করে, এ তো জলের মতো সহজ কাজ। এবার আসল পরীক্ষা। ফ্রিজ খুলে দুধ বের করে গরম করলো সুজয়, কিন্তু কোথাও কর্নফ্লেক্সের কৌটোটা খুঁজে পাচ্ছে না। রান্নাঘরের 4টে ড্রয়ার টেনেও যখন পাওয়া গেল না, তখন সুজয়ের কপালে মৃদু ঘাম। বাধ্য হয়ে শোবার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো সুজয়। আমতা আমতা করে ডাকলো, এই মৌমিতা, শুনছো? কর্নফ্লেক্সের কৌটোটা কোথায় গো? পাচ্ছি না তো। মৌমিতার চাদরের ভেতর থেকে বলল, রান্নাঘরের ওপরের তাকে। সুজয় গিয়ে দেখল, হ্যাঁ, ওখানেই রাখা আছে। কর্নফ্লেক্স দুধে ভিজিয়ে বাটি আর চামচ নিয়ে টুকাইয়ের সামনে গিয়ে বসল সুজয়। নাও বাবা, হাঁ করো, লক্ষ্মী সোনা। টুকাই মুখটা ঘুরিয়ে নিল। না, খাবো না। একটু খাও বাবা। এই দেখো, পাখি আসছে। সুজয় জানালার বাইরে হাত দেখালো। টুকাই চিল চিৎকার জুড়ে দিল, মা কোথায়? আমি মায়ের কাছে খাবো, তুমি যাও। সুজয়ের কপালে এবার সত্যিই ঘামের ফোঁটা জমতে শুরু করলো। রবিবারের সকালটা যে এভাবে একটা ছোটখাটো যুদ্ধক্ষেত্রে বদলে যাবে, সেটা সে স্বপ্নেও ভাবেনি। আরে টুকাই, কাঁদে না বাবা, এই দেখো টিভি চালিয়ে দিচ্ছি। সুজয় মরিয়া হয়ে রিমোটটা টিপল। টিভিতে কার্টুন চলতেই টুকাইয়ের কান্নাটা একটু থামলো বটে, কিন্তু মুখের হাঁ বন্ধই রইল। সুজয় 1 চামচ কর্নফ্লেক্স মুখের সামনে নিয়ে প্রায় 5 মিনিট বসে রইল। টুকাইয়ের নজর টিভির পর্দায়। চামচ দেখলেই মুখটা সরিয়ে নিচ্ছে। নাও সোনা, 1 চামচ। হঠাৎ টুকাই হাতটা ছিটকে দিতেই বাটি থেকে কিছুটা দুধ আর কর্নফ্লেক্স ছিটকে পড়ল সুজয়ের টি শার্টে আর বাকিটা মেঝেতে। সুজয় চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। রাগ হচ্ছিল প্রচণ্ড, কিন্তু রাগ দেখানোর উপায় নেই। মোছার কাপড় এনে মেঝেটা পরিষ্কার করতে করতে পিঠের শিরদাঁড়াটা যেন চড়চড় করে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 9:30 বেজে গেছে, অথচ ফর্দ অনুযায়ী এখনো ঘর মোছা, বিছানা গোছানো আর দুপুরে রান্না বাকি। খাট থেকে চাদরটা টেনে কোনো মতে ভাঁজ করে সোফায় ছুঁড়ে দিল সুজয়। তারপর বারুণ নিয়ে ঘরটা ঝাঁট দিতে গিয়েই বুঝল খাট আর আলমারির তলা থেকে ধুলো বের করা কতটা খাটুনির কাজ। কোমরটা একবার সোজা করতেই সুজয়ের মনে হলো আজই যেন তার কোমরের বয়স 10 বছর বেড়ে গেছে। এতকাল সে ভেবে এসেছে ঘর ঝাঁট দেওয়া মানে শুধু মাঝখানে রাস্তাটা পরিষ্কার করা। ভেতরের কোণগুলোতে যে এতটা কসরত করতে হয় তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। ড্রয়িং রুমে এসে দেখল মৌমিতা সোফায় বসে শান্ত মনে ফোন ঘাঁটছে। সুজয়কে দেখেও না দেখার ভান করল। সুজয় গলাটা একটু ঝেড়ে বলল, ওই চা খাবে? করে দেব? মৌমিতা ফোন থেকে চোখ না তুলেই বলল, ডায়েরির পাতায় লেখা আছে কিন্তু, আমার জন্য 1 কাপ দুধ চা। ফর্দ যখন নিয়েছ তখন আর দয়া দেখানোর ভান করছো কেন? নিয়ম মেনে করো। সুজয় আর কথা বাড়ালো না, রান্নাঘরে গিয়ে চা বসালো। নিজের জন্য আর চা খাওয়ার ইচ্ছেটাই মরে গেছে। মৌমিতার কাপে চা ঢেলে এনে টেবিলে রাখলো। মৌমিতা চায়ে একটা চুমুক দিয়ে মুখটা একটু কুঁচকে বলল, দুধটা কেটে গেছে সুজয়, ঠিক করে জাল দাওনি বোধ হয়। যাকগে, রেখে দাও। সুজয়ের ইচ্ছে করছিল ওখানেই সব ফেলে দিয়ে চলে যেতে, কিন্তু জেদ, পুরুষালী অহংকারে ধাক্কা লেগেছে। এত সহজে হার মানা যাবে না। রান্নাঘরে তখন দুপুরে রান্নার পাহাড় জমে আছে। ফ্রিজ থেকে মাছ মাংস বের করে রাখলো। টুকাইয়ের জন্য আলাদা খিচুড়ি করতে হবে। প্রেসার কুকারে ডাল আর চাল ধুয়ে বসাতে গিয়ে সুজয় বুঝল কোন ডালটা কতটুকু দিতে হয় সেটার কোনো আন্দাজই তার নেই।
আন্দাজে এক মুঠো মুগ ডাল আর চাল ফেলে কুকারের ঢাকনাটা আটকে দিল। এবার নিজেদের রান্নার পালা। আলু কাটতে গিয়ে বঁটি তো দুরস্ত, ছুরি দিয়েও ছুলে উঠতে পারছে না। একটা আলু ছুলতে গিয়ে অর্ধেকটাই বাদ চলে গেল। কড়াইতে তেল দিতেই ছ্যাঁক করে তেল ছিটকে এসে লাগলো সুজয়ের ডান হাতের কবজিতে। আহ করে হাতটা সরিয়ে নিল সে। লঙ্কা কাটতে গিয়ে চোখে হাত দিয়ে ফেলায় চোখ দুটো জ্বালা করতে শুরু করেছে। কল খুলে চোখে জলের ঝাপটা দিতে দিতেই হঠাৎ মনে পড়ল টুকায় ডিম সেদ্ধ বসানো হয়েছিল। ছুটে গিয়ে দেখলো সসপ্যানের জল শুকিয়ে ডিমের গাটা ফেটে চৌচির। এরই মধ্যে টুকায় রান্নাঘরের দরজায় এসে হাজির। পাপা, টয়লেট যাব। একটু দাঁড়াও বাবা, এই মাছটা উল্টে নিই। সুজয় তাড়াহুড়ো করে মাছ উল্টাতে গেল, আর অমনি কড়াইয়ের তলায় লেগে থাকা মাছের টুকরোটা মাঝখান থেকে ভেঙে দু টুকরো হয়ে গেল। তেল ছিটকে এসে এবার গায়ে লাগলো। ওদিকে টুকায় আর চাপতে না পেরে প্যান্টেই হিসু করে ফেলে কান্নাকাটি জুড়ে দিয়েছে। রান্নাঘরের গ্যাসটা বন্ধ করে সুজয় মাথায় হাত দিয়ে বসে পড়ল। ঘড়িতে তখন বেলা 12টা বাজে। রান্নাঘর জুড়ে ছড়ানো ছিটানো তেলের শিশি, আনাজের খোসা, সিঙ্কে জমে থাকা বাসনের পাহাড়, পুড়ে যাওয়া ডিমের গন্ধ আর মেঝেতে টুকায়ের হিসুর জল। সুজয় দুই হাতের তালুতে মুখটা ঢাকল। এতক্ষণে সে বুঝতে পেরেছে ঘর চালানো কোনো বাঁ হাতের খেল নয়। এটা একটা অদৃশ্য কারখানার শিফট ডিউটি, যেখানে কোনো টিফিন পিরিয়ড থাকে না, কোনো ওভারটাইমের টাকা মেলে না, অথচ প্রতিটা সেকেন্ডে নিখুঁত হতে হয়। একটা কাজ ভুল হলে পরের 4টে কাজ লাইনচ্যুত হয়ে যায়। শোবার ঘর থেকে মৌমিতা আস্তে আস্তে হেঁটে এসে রান্নাঘরের দরজায় দাঁড়ালো। সুজয়ের এই বিধ্বস্ত দশা, পোড়া ডিম আর ছড়ানো রান্নাঘর দেখে তার চোখে ছিল এক অদ্ভুত মায়া। রান্নাঘরের সামনে মৌমিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে সুজয় আর নিজের অহংকার ধরে রাখতে পারল না। হাতের খুন্তিটা কড়াইয়ের পাশে নামিয়ে রেখে অপরাধীর মতো মুখ করে বলল, আমি হার মেনে নিলাম মৌমিতা, সত্যি বলছি, এ আমার কর্ম নয়। সকাল থেকে একটা কাজও আমি ঠিকঠাক করতে পারিনি। তুমি প্রতিদিন কিভাবে একা হাতে এই নরক সামলাও আমি ভাবতেও পারছি না। মৌমিতা মুচকি হাসল। সুজয়ের দিকে এগিয়ে এসে ওর কপাল থেকে ঘামটা নিজের আঁচল দিয়ে মুছে দিল। তারপর আলতো করে বলল, রান্নাঘরটা কি সত্যিই নরক সুজয়? এই নরকটা না চললে কিন্তু আমাদের স্বর্গীয় সংসারটা একদিনও টিকবে না। তুমি যেটাকে শুধু রান্না করা বা ঘর গোছানো ভাবো, সেটা আসলে একটা পুরো আস্ত জীবনকে গুছিয়ে রাখা। সুজয় মাথা নিচু করে রইল। মৌমিতা আর কথা না বাড়িয়ে প্রথমে টুকাইকে কোলে তুলে নিল। ওর ভিজা প্যান্টটা বদলে বাথরুমে নিয়ে গিয়ে পা ধুইয়ে তোয়ালে দিয়ে মুছে দিল। তারপর টুকাইয়ের হাতে একটা খেলনা গাড়ি দিয়ে লিভিং রুমে বসিয়ে রেখে সোজা ঢুকে পড়ল রান্নাঘরে। সুজয় এতক্ষণ যে জট পাকাচ্ছিল, মৌমিতা যেন জাদু বলে এক এক করে সব ছাড়াতে লাগলো। গ্যাসটা অন করে ভাঙা মাছের টুকরোগুলো বাটিতে তুলে রাখলো। ঝটপট কড়াইটা ধুয়ে নতুন করে তেল দিল। সিঙ্কে জমে থাকা বাসনের পাহাড়টা একপাশে সরিয়ে রেখে মেঝেতে পড়ে থাকা হিসুর জল আর দুধের দাগটা এক টানে মুছে পরিষ্কার করে ফেলল। সুজয় এক কোণে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো দেখছিল মৌমিতার হাতের কাজ। কোনো তাড়াহুড়ো নেই, কোনো চিৎকার নেই, অথচ কত নিখুঁত আর দ্রুত গতিতে সবটা হচ্ছে, যেন এক দক্ষ কারিগর নিজের চেনা আঙিনায় কাজ করে চলেছে। হাঁ করে দেখছো কি? টুকায়ের জন্য একটু চাল ডাল ধুয়ে প্রেসার কুকারে বসিয়ে দাও, ওটা তো অন্তত পারবে। মৌমিতা হেসে বলল,
সুজয় এবার আর বিরক্ত হলো না, বেশ উৎসাহের সাথেই বলল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো। তুমি শুধু বলো কতটা চাল আর কতটা ডাল দেব। মৌমিতার নির্দেশ মতো সুজয় চাল ডাল ধুয়ে কুকারে দিল। মৌমিতা ততক্ষণে বাকি রান্নাগুলো বসিয়ে দিয়েছে। সুজয় নিজেই গিয়ে বাথরুম থেকে বালতি আর মোছার কাপড় নিয়ে এসে পুরো ঘরের মেঝেটা ভালো করে মুছে ফেলল। এতক্ষণে ঘরটা দেখতে একটা সভ্য বাড়ির মতো লাগলো। নিজের হাতের খাটুনি দিয়ে ঘরটা পরিষ্কার করার পর সুজয়ের মনে হলো এই শান্তির দাম কোনো টাকায় মাপা যায় না। দুপুরের দিকে যখন ডাইনিং টেবিলে সবাই খেতে বসলো, তখন মৌমিতা নিজের প্লেটেই ভাঙা মাছের টুকরোটাই তুলে নিতে যাচ্ছিল। সুজয় নিজেই মৌমিতার হাত থেকে চামচটা কেড়ে নিয়ে বলল, না, আজ এই ভাঙা মাছটা আমিই খাবো। এটা আমার অতি অভিমানের পুরস্কার, আর তুমি ভালো পিসটা খাও। মৌমিতা আপত্তি করতে গেল, কিন্তু সুজয় শুনল না। খাওয়ার পর সুজয় নিজে থেকেই টেবিল পরিষ্কার করতে শুরু করলো। মৌমিতা বাধা দিয়ে বলল, আহা ছাড়ো না, আমি করে নিচ্ছি। তুমি তো কোনোদিন করনি, ঠিকঠাক মুছতে পারবে না। আজ থেকেই না হয় শিখলাম। সুজয় টেবিল মুছতে মুছতে বলল, আসলে কি জানো মৌমিতা, আমি ভাবতাম অফিসে গিয়ে 9টা 5টা ডিউটি করে টাকা কামালেই বুঝি সব দায়িত্ব শেষ। ঘরের কাজগুলোকে কোনোদিন কাজ বলেই মনে হতো না। ভাবতাম এ তো ঘরে বসে থাকা, এর আর এমন কি খাটুনি। এসি ঘরে বসে ল্যাপটপে টাইপ করা বা ক্লায়েন্টের সাথে মিটিং করার চেয়ে এই রান্নাঘরের গরম আর বাচ্চার কান্না সামলানো যে কত গুণ বেশি কঠিন, তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই কাজের কোনো ছুটি নেই, রবিবার নেই, বোনাস নেই, এমনকি শরীর খারাপ হলেও রেহাই নেই। মৌমিতা সুজয়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নরম গলায় বলল, আমি জানি সুজয়, বাইরে টাকা ইনকাম করে এনে সংসার খরচ চালানোটা যেমন মুখের কথা নয়, ঠিক তেমনই ঘরের কাজগুলো করাও কোনো বাঁ হাতের খেল নয়। আমাদের সমাজটা এখন যে পুরুষদের বাইরের খাটুনিটাকে সবাই বড় করে দেখে, কারণ সেখানে মাসকাবারি একটা মাইনে পাওয়া যায়। কিন্তু ঘরের মেয়েদের এই 24 ঘন্টার ডিউটিটার কোনো আর্থিক মূল্য নেই বলে একে কেউ কাজই মনে করে না। সংসারটা যখন আমাদের দুজনের, তখন দুজনেরই উচিত দুজনের কাজকে সমানভাবে গুরুত্ব দেওয়া। কেউ কারো চেয়ে কম বা বেশি নয়। পারলে আমরা একে অপরকে একটু সাহায্য করব, কিন্তু কখনো কাজ দিয়ে কাউকে ছোট করব না। সুজয় মৌমিতার দিকে তাকিয়ে মনে মনে এক চরম তৃপ্তি অনুভব করল। ডায়েরির সেই পাতাটার দিকে তাকিয়ে ওর নিজের ওপরই লজ্জা লাগছিল। সে বুঝল, একটা পরিবার শুধু টাকায় চলে না, চলে একে অপরের প্রতি সম্মান আর ত্যাগের ওপর। বিকেলের দিকে টুকাই যখন ঘুম থেকে উঠল, সুজয় নিজেই ওকে কোলে নিয়ে বারান্দায় গিয়ে বসল। মৌমিতা রান্নাঘর থেকে 1 কাপ ধোঁয়া ওঠা গরম কফি আর টুকাইয়ের জন্য দুধের গ্লাস নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। বাইরে তখন মৃদু হাওয়া দিচ্ছে। সুজয় কফির কাপে চুমুক দিয়ে মৌমিতার দিকে তাকিয়ে হাসল। ওর পকেট থেকে সেই 1000 টাকাটা বের করে মৌমিতার হাতে ফেরত দিয়ে বলল, এই নাও তোমার সংসারের চাবি আর টাকা। এ আমার কম্য নয় বাবা, তবে হ্যাঁ, আজ থেকে ঘরের কাজে আমি তোমার স্থায়ী অ্যাসিস্ট্যান্ট হলাম। অন্তত রাতের বেলা বোতলে জল ভরা আর বাসন গোছানোর কাজটা আজ থেকে আমার ডিউটি। মৌমিতা খিলখিল করে হেসে উঠল। আজ আর কোনো জেদ নেই, কোনো তুলনা নেই, আছে শুধু একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। মধ্যবিত্তের ছোট্ট ফ্ল্যাট বাড়ির বারান্দায় তখন একচিলতে বিকেলের নরম রোদ এসে পড়েছে, যা দেখতে হুবহু একটা সুখী, পরিণত আর শান্ত সংসারের মতোই সুন্দর।
সংসার একটা যৌথ সাইকেলের মতো, যা শুধু একজন প্যাডেল করলে এগোয় না, দুজনের সমান পরিশ্রমে চলে। বাইরে গিয়ে অর্থ উপার্জন করা যেমন কঠিন, 24 ঘন্টা একা হাতে ঘর আর সন্তান সামলানো ঠিক ততটাই পরিশ্রমের। ঘরের কাজের কোনো নির্দিষ্ট মাইনে বা ছুটি থাকে না বলে তাকে ছোট বা সহজ ভাবাটা মস্ত বড় ভুল। একটি সুখী ও সুন্দর পরিবারের আসল চাবিকাঠি হলো একে অপরের শ্রমকে শ্রদ্ধা জানানো এবং প্রতিযোগিতার বদলে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।